আচ্ছা, সো প্রথম কোশ্চেন, রাইট ডাউন দ্য ইকুয়েশন দ্যাট ডিফাইন্স প্রেসার। আমরা জানি এটা কি বলতো, এফ বাই এ। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ প্রেসার? কত ছিল, কি ছিল বলতো? প্যাসকেল। মনে আছে? এটা ইকুয়ালস টু আসলে নিউটন পার হ্যাঁ মিটার। হ্যাঁ হ্যাঁ। Which exerts a greater pressure? A force of 200 Newton acting on 1 millimeter square, or the same force acting on 2 millimeter square? কোনটা ফোর্স বেশি বলতো, যেটার এরিয়া কম? তো এইটা বোঝা গেছে। হ্যাঁ, এটা হয়েছে। এটা প্রেশার বেশি হবে। What pressure is exerted by a force of 50,000 Newton acting on 2.5 millimeter square? সো এটা খুব সহজ। সেক্ষেত্রে আমাদের প্রেশার হবে F by A, অর্থাৎ 50,000 50,000 ডিভাইডেড বাই 2.5। এটা করে দেখো কত পাও আর কি। আমি যেটা বুঝি এটা মেবি পাবা হচ্ছে 2, 1, 2, 3, 4, অথবা প্যাসকেল দিয়েও লিখতে পারো। ক্লিয়ার? জি, ক্লিয়ার A হয়েছে। swimming pool has a এটা level হয়েছে। of horizontal bottom. Its dimension are 2.25 meter by 5 meter. The pressure of the water on the bottom is 15,000 pascal. What total force the water exert on the bottom of the pool? What is the weight of water? তাহলে তোমার এখানে তোমার দেওয়া আছে, তোমার এরিয়াটা এখানে বলা আছে 25.5, আর তোমার প্রেশারটা বলে দিয়েছে। তাহলে আমরা জানি পি ইকুয়ালস টু এফ বাই এ। তাহলে আমরা এখান থেকে এফ বের করতে পারবো, রাইট? বিকজ প্রেশারটা আমাদের দেওয়া হুম, আছে কত, এটা হচ্ছে প্রেসার। সো এটা হচ্ছে আমাদের 15,000 ইন্টু এরিয়া কত বলো তো, 25 ইন্টু 5। এইটা যদি আমরা করি এখান থেকে আমরা কিন্তু কি পেয়ে যাবো বলো তো, প্রেসার ফোর্স বা তোমার হচ্ছে ইয়েটা পেয়ে যাবো। বুঝে গেছো আমার কথা? হ্যাঁ তো এইটা করলে পাবা আর কি, যে করে দেখো তুমি বাসায়। আর এখানে বলছে সাথে বলছে হোয়াট ইজ দ্য ওয়েট অফ ওয়াটার। ওয়েটটা তুমি কি ওয়েটটা কিভাবে পাবো বলো তো? তুমি এখানে যে ফোর্সটা পাচ্ছ, এটা কি তোমার এমজি। এখানে যে ভ্যালুটা পাবা এটা ইকুয়ালস টু এমজি। তাহলে এখান থেকে এম পেয়ে যাবা। এমটাই হবে তোমার হ্যাঁ। ওয়েট। হুম, হুম, ওয়েট না আসলে, এটা ম্যাথ আসলে। এখন তো আমার কাছে মনে হচ্ছে ওয়েট বলতে তো আসলে এটাই বোঝায়, তাই না? আলাদা করে তো আর, নাকি? এটাই তো বোঝার কথা, আমার কমন সেন্স তাই বলে। হুম। বাট ওয়েট। এখানে একটু ব্যাপার আছে, আমরা অ্যান্সারটা তো একটু চেক করে নিই, আমার একটু হালকা কনফিউশন হচ্ছে। এটা কোন চ্যাপ্টার জানি? 5 নাম্বার। 5 নাম্বার। আচ্ছা, 5-এর এটা কত? এটা নাম্বার তোমার 5। আহ, 5 নাম্বার। হ্যাঁ, তো 5 নাম্বার চ্যাপ্টার না তোমার? এই যে প্রেশার টেশার এটারই তো চ্যাপ্টার। দাঁড়াও, আমরা কয় নাম্বার কোশ্চেন করতেছিলাম? 10, তাই না? আচ্ছা হ্যাঁ, ঠিকই আছে। এটা তোমার ওইটা ম্যাথ বের করা দরকার না, ওরা ওয়েট এইটা যেখানে টোটাল ফোর্সই এখানে ওয়েট, আলাদা করে বের করার কিছু নাই, বুঝতে পারছো? জাস্ট একটা কোশ্চেনই ওরা দুইবার দিছে। এলিফ্যান্ট হ্যাজ এ মাস অফ 50,000 কেজি। আচ্ছা, এটা বোধহয় আমরা ক্লাসে সলভ করছিলাম নাকি? এই প্রবলেমটা আমরা ক্লাসে সলভ করছিলাম, তাই না? ওই হ্যালো, যে ইয়াটা, বা তুমি ম্যাস তো ক্লাস, হ্যাঁ হ্যাঁ, এলিফ্যান্টেরটা হলো। এটা আমরা ক্লাসে সলভ হ্যাঁ হ্যাঁ, এটা করছিলাম। কর। আচ্ছা, এগুলা, এটা এই এই প্রবলেমটা আমরা ক্লাসে সলভ করছিলাম। Cool. আচ্ছা, atmospheric pressure is 1, 2, 3, 4, 5, 6, 1 lakh Pascal. Okay, the roof of a building has an area of 50 meters. So what force the atmosphere exert down on the roof? খুবই সহজ। এটা হচ্ছে আমাদের পি, আর এটা হচ্ছে আমাদের এ। তাহলে আমরা জানি পি ইকুয়ালস টু এফ বাই এ। তাহলে এখান থেকে ইজিলি আমরা এফ পেয়ে যাব। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ সো তুমি এটা মাল্টিপ্লাই করলেই এখান থেকে পেয়ে যাবা। তবে একটু কথা আছে এখানে। তা এখানে ওয়ান, এখানে আমি একটু ক্যালকুলেশন, তোমাদের ক্যালকুলেটার দরকার নেই। দেখো 1 ইন্টু 5 কত, 5। আর এখানে কয়টা জিরো আছে? 5টা। এখানে আছে কয়টা? একটা। তাহলে টোটাল আসবে কয়টা? 6টা। বুঝতে পারছো? চাইলে এটাকে তুমি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেলও লিখতে পারো, অর এটাকে তুমি চাইলে 5 মেগা প্যাসকেলও লিখতে পারো। মেগা প্যাসকেল কেমন লিখছি বুঝছো তো? 10 টু দি পাওয়ার 6 দিয়ে ডিভাইড করলে মেগা প্যাসকেলে কনভার্ট হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা,
দেন তারপরে কোশ্চেনটা আমাদের কি বলছে, এক্সপ্লেইন হোয়াই দ্য রুফ ডাজ নট কোলাপস। আচ্ছা এইটা আমাকে একটু বলো তো দেখি। মানে অ্যাটমসফেরিক প্রেসারটা তোমার রুফের উপর অনেক হাই, ইটস অ্যাবাউট 5 মেগাপ্যাসকেল, ইটস এ হিউজ ভ্যালু, বাট দ্য রুফ ডাজ নট কোলাপস। ভাই এটা একটু বলতে পারবা? এত প্রেসার দেওয়ার পরেও আসলে তোমার এয়ারের প্রেসার এত হাই। এটাতে প্রবলেম হয়েছিল, এটা কেন কোলাপস করছে? ওইটাই জিজ্ঞাসা করছে কেন, মানে রুফ কেন কলাপস করে না। আসলে এখানে একটা ব্যাপার আছে, শোনো। এটা রুফ না, ধরো আমাদের ক্ষেত্রে চিন্তা করো, আমাদের বডির উপরেও কিন্তু অনেক একটা হাই প্রেসার এয়ার দিচ্ছে, তারপর কিছু হচ্ছে না, কারণ ওর প্রেসার বা ওর ফোর্সটা হচ্ছে ডাউনওয়ার্ড। আবার কিন্তু আপওয়ার্ড বা ব্যাকওয়ার্ডেও একটা কিন্তু থাকে, যেমন আমাদের বডিতেই কিন্তু কি থাকে, ব্লাড প্রেসার বলো বা অনেক প্রেসার থাকে। রুফের ক্ষেত্রেও সেম দেখো, রুফ ডাজ নট কোলাপস বিকজ there is an equal balance force acting upwards in the roof. So the pressure in a fluid acts in all direction. And because the roof is at the same depth of the atmosphere, the pressure will be virtually the same above and below the roof. মানে এটা ইউনিফর্মলি পুরো বডিটার উপরেই এসে অ্যাপ্লাই করতেছে, কারণ এয়ার তো শুধু উপরে না, এয়ার কিন্তু তোমার সারাউন্ডিংসে। তো সারাউন্ডিংস থেকে যদি অ্যাপ্লাই করে, তাহলে এই অ্যাকচুয়ালি তোমার ফোর্স তো জিরো হবে। খেয়াল করে দেখো, ধরো আমি তোমাকে বললাম এদিক থেকে তুমি 5 মেগাপ্যাসকেল ফোর্স দিচ্ছ, শুধু এদিক থেকে দিলে তুমি ডেবে যাইতে। কিন্তু চিন্তা করো এটা হচ্ছে তোমার রুফ। তো এইখানে যদি 5 মেগাপিক্সেল থাকে, এদিকেও যদি 5 মেগাপিক্সেল থাকে, টোটাল ফোর্স কত, জিরো না? আবার এদিকে যদি থাকে, এদিকে যদি থাকে জিরো না? আবার এদিকে যদি থাকে, এদিকে যদি থাকে তাহলে জিরো না? এদিকে যদি থাকে আবার এদিকে যদি থাকে, জিরো না? কারণ সবগুলো অপোজিট। এইটা এটা অপোজিট জিরো, এইটা এটা অপোজিট জিরো, এইটা এটা অপোজিট জিরো, এইটা এটা অপোজিট জিরো। অত অপোজিট প্রত্যেকটার ফোর্সের কি থাকে, কোরসপন্ডিং একটা অপোজিট ফোর্স থাকে, দ্যাট নালিফাইজ দ্যাট ফোর্স। ক্লিয়ার? হ্যাঁ। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলো, এই কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট আসলে। নয়তো আসলে এয়ার আমাদের উপর এত হাই অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করলেও কেন আসলে আমাদের কোনো কিছু কলাপস করতেছে না, এইটা বোঝাটা খুব জরুরি। উম, আমি কি বলে, আমি কনসেপ্টটা বুঝেছি, এখন যদি আমাকে লিখতে লিখতে বলে তাহলে হুম, মানে তাহলে কি বলো? গুছায় লিখতে পারবো না, তো গুছায় লিখতে পারবো না। আহ লেখার ব্যাপারটা, শোনো, লেখার ব্যাপারটা হচ্ছে তুমি যেভাবে বুঝছো ওইভাবেই গুছায় লিখবা। মানে এখন ধরো আমাকে যদি বলো যে ভাই আপনি হলে কিভাবে লিখতেন, আমি এটা বলতাম রুফ ডাজন্ট কোলাপস বিকজ দেয়ার ইজ এন ব্যালেন্স ফোর্স ইন দ্য সারাউন্ডিংস অফ দ্য roof that acts on the upward, downward, and in all directions. That's why the net resultant force or net resultant the net resultant forces are resultant force is zero, and that's why the roof does not collapse, uh, though there is a high or uh, huge force or pressure from the air। এভাবে লিখতাম বুঝায়। বুঝতে পারছি? Net force, the net force is acting on all the directions of the roof, so it balances the force, এভাবে লিখতে পারবো। হ্যাঁ এভাবেই লিখবা। ওই আচ্ছা তো তুমি বললাম, মানে এটা তো আসলে ফিজিক্সটা তুমি যদি বুঝো, তুই মানে যেভাবে তোমার সুবিধা হয় হবে লিখবা, মানে এমন না যে এই ওয়ার্ড গুলো লিখতে হবে, আমি যেটা বলছি ওটাই। তোমার হ্যাঁ কনসেপ্টটা তুমি বুঝে লিখতে পারলেই হইলো, তাইলে তুমি নাম্বার পাবে। কেন কোলাপস করতেছে না, মেইন কনসেপ্টটা তো ওইটাই যে অ্যাজ there is a pressure or there is a force from fluid means air in all the directions, and the resultant force is zero, resultant pressure is zero. That's why it creates a balanced condition. So হ্যাঁ, এটা it is not collapsed. And the roof is at ওই the যে same depth of the atmosphere. Okay. হুম, ভাইয়া, এটা ওই যে আমি একবার একটা কোয়েশ্চেন করেছিলাম কিউরিওসিটি থেকে টিচারদের, যে একটা বাবল কেন রাউন্ড হয়, এটা মানে স্কোয়ার Surface tension. বা Surface tension. ট্রায়াঙ্গেল Surface হয় না tension. কেন? Surface তখন tension. বলছিল হ্যাঁ, সারফেস টেনশনের জন্য। সব সারফেস দিক দিয়ে টেনশনের অ্যাক্ট করে। সারফেস টেনশনটা আছে, কিন্তু সারফেস টেনশন তোমাদের এই চ্যাপ্টারে নাই, অন্য চ্যাপ্টারে আছে কিনা আমি জানি না, আসলে আমি পড়াবো। সারফেস টেনশন একটা ডিফারেন্ট কনসেপ্ট, ওটা এখন বললেও বুঝবে না। ওই সারফেস টেনশনের জন্য ও আসলে বাবলটা হচ্ছে তোমার হচ্ছে যে এই সার্কুলার করে, তো সার্কুলার শেপের হইলে বা ওটা তো মানে 2D চিন্তা করলে সার্কুলার, আর এমনিতে স্ফেরিক্যাল 3D চিন্তা করলে।
স্ফিরিক্যাল সাইজের হইলে ওর সারফেস টেনশন লেস হয়, তো যতটুকু সম্ভব সারফেস টেনশন লেস করা ট্রাই করা হয়। এটার ওই কনসেপ্ট আসলে পড়াবো, ওটা এই চ্যাপ্টারের জিনিস না, এটা অন্য একটা ব্যাপার আছে, পটেনশিয়াল এনার্জি লোডও হইতে হয়, ব্যাপার স্যাপার আছে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার, এখন কি? আজ কিন্তু মানে নেটে আমারও একটু প্রবলেম করতেছে, শুনতেছি যে তোমার নেট টেট অফ করে দিতে পারে, আর স্কুল কলেজ সবকিছু অফ করে দিয়েছে। তোমাদের বাসার দিকে তো আজকে অনেক ঝামেলা হয়েছে আমি যতটুকু জানি, তো হ্যাঁ, সব দিকেই হয়েছে। অবস্থা খারাপ। তো এই কারণে হচ্ছে আর কি তোমার নেট একটু প্রবলেম করতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এটা এখন নেক্সট একটা কোশ্চেন ইজ হোয়াট উড হ্যাপেন টু দ্য রুফ ইফ ইট ওয়ার পসিবল টু রিমুভ অল অফ দ্য এয়ার ফ্রম ইনসাইড দ্য বিল্ডিং। খেয়াল করে দেখো, তুমি যদি বিল্ডিং এর ইনসাইড থেকে সব এয়ার বের করে ফেলো, তাহলে কিন্তু কোলাপস করবে। কেন কোলাপস করবে বলো তো? আগেবার কোলাপস করে নাই কেন? কারণ আগেবার যেটা হয়েছিল যে তোমার এটা যদি তোমার বিল্ডিং হয়, এই বিল্ডিং এর বাইরে তোমার এয়ারটা যে ধরো ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছিল, বাট এই ভিতরের এয়ারটা কি করতেছিল, একটা আপওয়ার্ড ফোর্স দিচ্ছিল, আলটিমেটলি ব্যালেন্সড কন্ডিশন হয়ে গেছিল না, জিরো হয়ে। এখন যদি ভিতরে এয়ার না থাকে, তাহলে কি এই ফোর্সটা আর আসবে? আসবে না। এই ফোর্সটা যদি না আসে, তাহলে ধরো এদিক থেকে ফোর্স আসবে, 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 এদিক থেকে ফোর্স আসবে। বাট এদের যে কাউন্টার ফোর্সটা, ধরো এটা আমি যদি অন্য কালি দিয়ে দেখাই, এদের যে কাউন্টার ফোর্স, যেমন এইটার কাউন্টার একটা ফোর্স ছিল এদিকে, এইটার একটা কাউন্টার ফোর্স ছিল এদিকে, এটার একটা কাউন্টার ফোর্স ছিল এদিকে, এটার একটা কাউন্টার ফোর্স ছিল এদিকে, এটার একটা কাউন্টার ফোর্স ছিল এদিকে, 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 এদিকে। এই যে ব্ল্যাক এর যেগুলো, এই ব্ল্যাক গুলো আসছিল ভিতরের এয়ারের জন্য। এখন তুমি যদি বিল্ডিং এর ভিতরে এয়ারটা বাদ দিয়ে দাও, তাহলে কি তোমার আর এই কাউন্টার ফোর্স গুলো থাকবে? থাকবে না কিন্তু। এই কাউন্টার ফোর্স গুলো না, যদি না থাকে, তাহলে কি আর তোমার রেজাল্টেন্ট ফোর্স জিরো হবে বা রেজাল্টেন্ট প্রেশার জিরো হবে? জিরো হবে না কিন্তু। যদি জিরো না না হয়, তখন তাহলে কি তোমার কলাপস করার চান্সেস অবশ্যই আছে। একটা বোতলকে তুমি চিন্তা করো, একটা বোতলকে তুমি যদি চারিদিক থেকে ফোর্স দাও, ভিতরে এয়ার না থাকে, ও তো চুপসে যাবে। ও তো ও তো ইয়ে ও তো তোমার একটা ডিফর্মেশন হয়ে যাবে। সিমিলারলি এখানেও কি করবে, বিল্ডিংটা কলাপস তখন করতে পারবে। একদম ক্রিস্টালে তোমাদের কোশ্চেন গুলো আমার খুব ভালো লাগে, যে তোমার একদম একটা এটার সঙ্গে তোমার খুব রিলেটেড থাকে, সো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। যেমন আগেবার আমরা বুঝাইলাম হোয়াই দ্য রুফ ডাজ নট কলাপস, এখন আমরা একটা কন্ডিশন দিলাম যে সামহাউ ইফ ইট ইজ পসিবল to remove all of the air from inside of the building, then the roof can maybe collapse or might be collapse, because there is not the balance condition right now, which was in the previous case. ক্লিয়ার? এখন বুঝতে পারছো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। এইগুলাই হচ্ছে এটার মেইন কনসেপ্ট আর কি। আচ্ছা, সো 15 নাম্বারটা আর 15 নাম্বারটা কি বা করাবো, ডেন্সিটি বের করতে বলছে, এটা তো পারবা। এখানে বলছে তো তোমার 10 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে আচ্ছা এটা আমি করাইলাম না, এটা ইজি। 10 নাম্বার কোশ্চেন কি ডেন্সিটি ডেন্সিটি বের করতে বলছে, একদম ইজি। আচ্ছা, এখন আমাকে বলো, এই যে এক্সাম স্টাইল কোশ্চেন, এই এই কোশ্চেন গুলো তুমি করো নাই, তাই না? আসলে এটা আমি তোমাকে স্ক্রিনশট দিই নাই, কিন্তু বলে দিয়েছিলাম যে এক্সারসাইজ সবগুলো করতে, আর তুমি মেবি করো নাই, তাই তো? না, এটা করা হয়। আচ্ছা, সমস্যা নেই, এগুলো তুমি কইরো। আজকে আসলে আমি তোমার সাথে এখন যেটা ডিসকাস করবো সেটা হইলো, আমাদের চ্যাপ্টার একটা পর একটা পড়েই যাচ্ছি, বাট যেটা হইলো যে আমাদের একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা বেশ কিছু চ্যাপ্টার পড়ছি, এখন হচ্ছে আমাদের উচিত আসলে চ্যাপ্টার ওয়াইজ একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা। এখন দাঁড়াও। আচ্ছা, যেমন প্রথমে গ্রাফটা একটু দেখো তো, এই গ্রাফটা দেখে আমাকে বলো তো হুইচ ম্যাটেরিয়াল ইজ দ্য স্টিফেস্ট। এই গ্রাফটা দেখে বুঝো কিনা? স্টিফেস্ট আমি বলি ডি। কোনটা? ডি, কেন? বিকজ মানে ও না, সরি সরি, এ হবে এ। কেন? লোড যত বেশি দিচ্ছে কিন্তু এক্সটেনশন এত বেশি হচ্ছে না, কম এক্সটেন্ড হচ্ছে। আচ্ছা, সো আমরা এই জিনিসটা এভাবে হ্যাঁ, তোমার কোশ্চেন আনসার আই হোপ কারেক্ট। দাঁড়া এক মিনিট, চ্যাপ্টার। হ্যাঁ, সো আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি কি, ধরো আমি একটা সেম লোড নিলাম, ওকে, আমার এই ভ্যালুটা ফিক্সড। আচ্ছা, ডি হয়তো কি এটা আরো দূরে এটাকে ইন্টারসেপ্ট করবে, হোয়াট এভার।
বাট এক্সটেনশন এর সবচেয়ে লো হচ্ছে, তারপর বি, তারপর সি, তারপরে হয়তো ডি। সো যার এক্সটেনশন সবচেয়ে লো হচ্ছে ফর সেম অ্যামাউন্ট অফ ফোর্স, তাকে আমরা মোস্ট মোস্ট মানে স্টিফেস্ট ম্যাটেরিয়াল আমরা বলবো আর কি, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার, ওকে ফাইন, গুড। এইবার এটা আর কি, এই স্প্রিং অবেস হুকস ল and stretches from 8 centimeter to 18 centimeter when a force of 2 Newton is applied. So what is its total length in centimeter when a force of 30 Newton is applied? সেটা আমি করতেছি। এখানে তুমি দেখো যে আমার এটা কিন্তু পুরোটাই হুকস ল, মানে হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটির নিচে, বুঝতে পারছো? উপরে হলে আবার খাটবে না। তো এইখানে যেটা দেখাচ্ছি যে সামহাও আমি যদি এইটার মধ্যে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু ওই অবস্থায় আসে, তাই না? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা সূত্র পড়ছিলাম, বলো তো কি? এফ ইকুয়ালস টু কে এক্স, মনে আছে? ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমরা প্রথম হুম। কন্ডিশনের জন্য বলতে পারি এফ ইকুয়ালস টু কে এক্স ওয়ান, আর পরের কন্ডিশনের জন্য বলতে পারি এফ ইকুয়াল টু কে এক্স টু। বুঝা যাচ্ছে? তো প্রথম কন্ডিশনে আমার এফ ওয়ান কত? 20 নিউটন। আর এই ক্ষেত্রে আমার এক্স ওয়ান কত হয়েছে বলো তো? 18 - 8 বা 10 সেন্টিমিটার। বুঝা গেছে? সিমিলারলি আমার এফ টু কত হচ্ছে? এফ টু হচ্ছে আমার 30 নিউটন। এন্ড সেই ক্ষেত্রে আমার কতটুকু লেন্থ, মানে আমার এক্সটেনশন হচ্ছে সেটা আমি জানি না, তাই এটাকে এক্স টু ধরলাম। তাহলে এইটাকে আমি ধরলাম রোমান ওয়ান, এইটাকে আমি ধরলাম রোমান টু। তাহলে আমি রোমান টু কে যদি রোমান ওয়ান দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কি পাই বলতো? এফ টু বাই এফ ওয়ান ইকুয়ালস টু এক্স টু বাই এক্স ওয়ান। বুঝা গেছে আমার কথা? তাহলে আমরা এক্স টু কত হুম। বলতে পারবো? এফ টু বাই এফ ওয়ান ইন্টু এক্স ওয়ান। ক্লিয়ার? তাহলে এফ টু হচ্ছে আমার 30, এফ ওয়ান হচ্ছে আমার 20, এক্স ওয়ান হচ্ছে আমার 10। সো আমরা এখান থেকে বলতে পারি যে তোমার এটা কত হবে? এটা হচ্ছে তোমার 15 সেন্টিমিটার হবে। তাহলে 15 সেন্টিমিটার হচ্ছে তোমার এতটুকু ইনক্রিজ করবে। আর আগে ছিল 8, তাহলে টোটাল হবে কত? 15 + 8 ইকুয়ালস টু 23 সেন্টিমিটার। অপশন এ। পুরো প্রবলেম সলভটা কি বুঝছো? হ্যাঁ। কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, এবার বুঝতে পেরেছি। পুরোটা যদি তুমি বুঝো, তোমাকে আমি এখন একটা করতে দিব। আচ্ছা, এগুলো তো থিওরি প্রশ্ন, এগুলো একটু পরে আলোচনা করি। কোনটা করতে দেওয়া যায় তোমাকে, চিন্তা করতেছি। আচ্ছা, আমরা থিওরি প্রশ্নগুলো একটু ডিসকাস করি, তারপর নিচে সিরিয়াল ওয়াইজ যাই, নয়তো আবার ট্র্যাক হারাই ফেলবো। আচ্ছা, এটা একটু দেখো। হেভি ফার্নিচার সামটাইমস marks the floor on which it stands. Four tables of the same weight each have four legs. তাই চারটা টেবিল দেখাচ্ছে যে প্রত্যেকেরই চারটা করে লেগ আছে। The figure shows part of a leg from each table. মানে তাই তো চারটা, four legs. So part of a leg from each table is shown here. Which table is least likely to mark the floor? কোন, মানে এই লিস্ট লাইকলি মার্ক করবে। আচ্ছা, মার্ক করাটা কিসের উপর ডিপেন্ড করে বলো তো? ও প্রেশারের উপর, তাই না? প্রেশার যত বেশি এক্সার্ট করবে সে ফোর্সের উপর, সেটা তত বেশি মার্ক হবে। বুঝা যাচ্ছে আমার কথা? হুম। সো কোনটা লিস্ট লাইকলি তোমার মার্ক করবে ফ্লোরকে, যেটা প্রেশার কম দিবে? তাহলে বলতে দেখি কে প্রেশার কম দিবে যদি সেম অ্যামাউন্ট অফ ফোর্স হয়। আহ, এখন তুমি খেয়াল করে, এটা ট্রিকি একটা প্রশ্ন। সবারই ফোর্স সেম, তাহলে কে তোমার প্রেশার কার উপর ডিপেন্ড করবে? এরিয়ার উপর, তাই না? ক্লিয়ার? সো ব্যাপারটা হ্যাঁ। হচ্ছে এরিয়া যত লেস হবে, প্রেসার তত বেশি হবে, ফ্লোরের উপর মার্কও তত বেশি হবে। এই ফ্লোটা কি বুঝছো? এই কনসেপ্টটা, এরিয়া যত বেশি হবে, ফোর্স যেহেতু ফিক্সড, এরিয়া যত বেশি এরিয়া হবে, the more ফোর্স। the larger the area, the more the pressure, and consequently mark on the floor will be more likely for the ওয়েট, leg of table. বলো। এখানে মানে ওই কনসেপ্টটা কেন নাই যে যে লেস দ্য এরিয়া মোর দ্য প্রেশার? এটাই তো বলতেছি, লেস দ্য এরিয়া মোর দ্য প্রেসার। মোর দ্য, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সরি। আচ্ছা, আমি মনে হয় ওই বলার একদম সময় ভুল বলছিলাম, এরিয়া লার্জার হওয়ার কথা বলছিলাম না, এরিয়া উইল বি লেস, প্রেসার উইল বি মোর। আচ্ছা যাক, প্রেশার উইল বি মোর। যেগুলা মানে মুখে বলতে অনেক সময় ভুল হয়ে যায়। যাক, এটা এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে বলো তো কার এরিয়া এখানে সবচেয়ে বড়? এর ছবি দেখলে বোঝা যায় কার এরিয়া সবচেয়ে বড়। সি। সি এর এরিয়া সি সবচেয়ে লো।
তাহলে সি হচ্ছে তোমার মোর লাইকলি টু দ্য ফ্লোর হবে, আমার তো মোর লাইকলি, আমার কাছে লিস্ট লাইকলি হলে কে হবে? বি। অবভিয়াসলি বি, কারণ বি এর এরিয়া আমার খালি চোখে বোঝা যাচ্ছে সবচেয়ে বড় নিচে, তাই না? আমার মতে এটা বি হওয়ার কথা, আমি একটু তো অপশনটা চেক করি। এরপর 3 নাম্বার প্রশ্ন না, আচ্ছা আমার মনে হচ্ছে এটা ই হবে। 3 নাম্বার হচ্ছে বি, হ্যাঁ বি হবে, স্বাভাবিক, কারণ ওর এরিয়া সবচেয়ে বড়, সো ওর ক্ষেত্রে প্রেশার সবচেয়ে লো হবে। অ্যান্ড ইট উইল বি লিস্ট লাইকলি টু মার্ক দ্য ফ্লোর। ওকে, হ্যালো। জি। এবার 4 নাম্বার কোশ্চেনটা বলো তো কি হবে? হুইচ ডায়াগ্রাম শোজ দ্য প্রেশার অ্যাক্টিং অন দ্য সাবমেরিন দ্যাট ইজ নট মুভিং? এটা একটু বলো দেখি। এইটা আমি মাত্র রুফের যে কনসেপ্টটা পড়াইছি ওইখান থেকেই দিছি, বলো। Which diagram shows the pressure acting on the submarine not moving? কখন মুভ করবে না? যখন তোমার নেট ফোর্স বা নেট প্রেশার কত হবে? 0 হবে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন, জিরো। তখন হবে না। তো এখানে ইকুইলিব্রিয়াম বি। কন্ডিশন কোনটা বলতো, বি না? বি। এখানে আসলে এই অ্যারোর লেন্থ দিয়ে কি বোঝাচ্ছে? অ্যামাউন্ট অফ ফোর্স আর ডিরেকশন, অ্যারোর ডিরেকশনটা। বুঝা গেছে আমার কথা? হ্যালো। জি, বুঝতে পেরেছি, কনসেপ্টটা বুঝেছি। আচ্ছা আচ্ছা, আজকে আমি একটু শর্ট ক্লাস নিব। তুমি এই 5 থেকে একদম বেশি নাই, 5, 6, 7 তিনটা কোশ্চেন আছে, আমি আর স্ক্রিনশট তুললাম না, এই তিনটা তুমি হোমওয়ার্ক করবা। কালকে আমি রাত্রে আবার ক্লাস নিব। কালকে ঠিক রাত্রে হচ্ছে আরেকবার একটু। 5, 6, 7, আচ্ছা, 5, 6। 5, 6, 7 বাসায় করবা। আজকে কালকের মধ্যেই করে ফেলবা। কালকে হচ্ছে এই তিনটা তোমার সাথে ডিসকাস করবো, বা হচ্ছে তোমার হয়েছে কিনা বা পারছো কিনা, কি বুঝো নাই ওটা চেক করব করে। আচ্ছা ওইটা তুমি আমাকে কুরিয়ার করে বা যেভাবে হোক ওটা পাঠাও। আমরা হচ্ছে এরপর হচ্ছে তাহলে এই চ্যাপ্টারটা একটু শুরু করবো, চ্যাপ্টার 6, এনার্জি স্টোরস এন্ড ট্রান্সফার। চ্যাপ্টারটা খুবই ইজি, ঠিক আছে? আজকে একটু বলে দিই হালকা। এখানে মেইনলি হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের এনার্জি হয়। যেমন এই যে এখানে একটা ফিগারই দেওয়া আছে, দেখো, কেমিক্যাল এনার্জি স্টোর ইন মাসেল, দেন ইট ইজ কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি, অ্যান্ড দেন ইউ উইল গেট থার্মাল অর হিট এনার্জি, রাইট? সো এরকম এনার্জি কনভার্সন, লাইট এনার্জি থেকে তুমি হিট এনার্জি পাচ্ছ, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জি পাচ্ছ, অর্থাৎ একটা এনার্জি থেকে আরেকটা এনার্জি কনভার্সন, তারপর ডিফারেন্ট টাইপস অফ এনার্জি, এইগুলোরই কিছু কথাবার্তা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে এখানে আছে। এই চ্যাপ্টারটা একদমই ম্যাথমেটিক্যাল না, বুঝছো? চ্যাপ্টারটা আমি ম্যাথমেটিক্সে তেমন কিছু দেখিই নাই। তো হয়তো আমাদের এই চ্যাপ্টারে পড়াশোনা তেমন একটা নাই আর কি, বুঝছো? তোমার সাথে গল্পই বেশি করা হবে। সো এইটা আর কি আমরা কালকেই শেষ করে দিব, কারণ এই চ্যাপ্টার একদমই কিছু নাই। এই যে হালকা একটা আছে, তা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। উই অল নো প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। এটা আমরা জানি না সবাই, যে এনার্জি ইজ নট, এনার্জি ইজ, এনার্জি নেভার লস্ট, এনার্জি হ্যাঁ, or ইজ made জাস্ট it is। from one form to another form. The total amount of energy in the universe must be constant. So এই জিনিসগুলো আমরা জানি, তো এই জিনিসগুলো আমরা আবার একটু দেখবো। স্যাঙ্কি ডায়াগ্রাম আছে, স্যাঙ্কি ডায়াগ্রাম আহামরি কোনো কিছু না, এটা আমরা একটু দেখবো। আর তেমন কিছুই নাই আসলে এই চ্যাপ্টারটাতে, কিছুই নাই সত্যি কথা যেটা, একদম ফালতু একটা চ্যাপ্টার। Efficiency as efficiency, we all know about efficiency. In any case, efficiency is equals to the useful and output energy divided by total input energy into 100, multiply into 100, multiply this ratio with 100, you will get the answer in percentage. Okay, so এই জিনিসগুলো আমাদের এখানে দেওয়া আছে, এগুলা মানে একদম মানে সস্তা টাইপের জিনিসপাতি আর কি, বুঝছো? Then there is another section which is actually about gravitational potential energy. We all know MGH ফর্মুলা। তো এখান থেকে কিভাবে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আমরা ক্যালকুলেশন করি, বাচ্চাকালের জিনিস, সেগুলো একটু দেখবো। Then we all know about kinetic energy, right? Kinetic energy means energy related to body's motion. So its equation equals to half mv square, এগুলো কিন্তু আমরা সবাই জানি। তো এই বেসিক জিনিসগুলো আমরা ম্যাথ দেখবো। Then we'll talk about a graph, uh, potential energy versus speed. Actually relationship is what? Potential energy is proportional to the v square, right? So it's a parabolic graph. So এই parabolic গ্রাফটা নিয়ে আমরা ডিসকাশন করব। দেন আসলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, মানে এই চ্যাপ্টারে কিচ্ছু নাই, এই চ্যাপ্টার আমি কালকে একদম পুরো। এমন না। হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছো? না, কিছু না, কিছু না। আমি একদম মানে এই চ্যাপ্টারটা তোমার টানা একদম নন স্টপ পড়ায় কালকে শেষ করে দিব, ঠিক আছে? কিচ্ছু নাই এই চ্যাপ্টারে, একদম দুধ ভাত চ্যাপ্টার। ইভেন পরের চ্যাপ্টারেও কিছু নাই, যেটা হচ্ছে এনার্জি রিসোর্সেস
এটার মধ্যেও কিছু নাই। এখানেও তোমার হচ্ছে একই চ্যাপ্টার, দুটো একই ফ্লো এর চ্যাপ্টার। এখানেও মেইনলি হচ্ছে আসলে তোমার বিভিন্ন এনার্জি রিসোর্স, এটাও পুরো ডিসক্রিপটিভ একটা চ্যাপ্টার। সো কালকে আমি সময় পাবো কিনা জানি না, যদি সময় পাই তাহলে দুটো চ্যাপ্টার একসাথে শেষ করে দিব, কারণ এই দুটো চ্যাপ্টারে কিছুই নাই। এই ওয়ার্ক এন্ড পাওয়ার চ্যাপ্টারে হয়তো আমাদের কিছু আছে, ঠিক আছে। এই ওয়ার্ক এন্ড পাওয়ার চ্যাপ্টারে আমাদের কিছু কনসেপচুয়াল আলোচনা, ম্যাথ আছে। এই তিনটা চ্যাপ্টার তোমাদেরকে যেটা দেখাইলাম, এই তিনটা চ্যাপ্টার হচ্ছে রিলেটেড চ্যাপ্টার, বুঝতে পারছো আমার কথা? সো আমি ট্রাই করবো আর কি এই উইকে তোমাকে এই তিনটা চ্যাপ্টারে আমি শেষ করে দেওয়ার। তো আমাদের পড়া তো আছেই, কালকেও আছে, বৃহস্পতিবারও আছে, ইভেন শনিবারও আছে, তাই না? তা আমরা এই কয়েকদিনে আমরা ওই চ্যাপ্টারটা শেষ করে দিব। দেন আমাদের শুরু হবে হচ্ছে এই যে স্টেট অফ ম্যাটার, মানে বিভিন্ন ম্যাটার, মানে গ্যাস, সলিড আর লিকুইড, এদের অবস্থার জন্য বিভিন্ন কন্ডিশন, টেম্পারেচার, গ্যাস ল, এইটা নিয়ে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এগুলো আমরা তারপর আবার দেখবো আর কি, বুঝতে পারছো? থার্মাল প্রপার্টিস অফ হ্যাঁ। ম্যাটার, এই জিনিসগুলো আর কি। তো ওগুলো আমাদের পরে, আমাদের মেইনলি নেক্সট পড়া হচ্ছে 6, 7, 8, এই তিনটা চ্যাপ্টার আমরা শেষ করে দিব নেক্সট শনিবারের মধ্যে, বুঝতে পারছো আমার কথা? এরপর হয়তো আমরা একটা ব্রেক নিতে পারি, যে তুমি আমাকে বই পাঠিয়ে দিলে আমি হয়তো ওইখান থেকে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ সলভ করতে পারি, অথবা আমরা আরো সামনে আগায় যেতে পারি, বুঝতে পারছো? তোমার টোটাল হুম। চ্যাপ্টার কয়টা? টোটাল চ্যাপ্টার, এক মিনিট আমি দেখে বলতেছি। 24 নাকি? এমনি বড় 6টা ইউনিটে ভাগ করছে, এখন ছোট ছোট করতে গেলে 20, 24 এমনই হবে। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ তোমাদের হচ্ছে, হ্যাঁ এই যে 25 আর কি টোটাল। বাট চ্যাপ্টার বেশ ছোট ছোট, আর তোমাদের কনসেপ্ট গুলো আমার ভালো লাগে। মানে লেস ফেট পড়াশোনা আর কি, এখানে কোনো ঝামেলা নাই, যা দরকার তাই দিছে আর কি। তো ওকে, তাহলে আমরা হচ্ছে যে মেইনলি এইখানেই হচ্ছে আমরা পড়বো। আমি সমস্যা আসলে তোমার বই শেষ হয়ে যাবে আসলে, তো এটা টেনশনের কোনো কারণ নাই, এভাবে পড়াইলে ইজিলি শেষ হবে। বাট আমরা একটু প্রবলেম সলভ করতে চাচ্ছি আর কি, আর কিছু, ঠিক আছে। ওকে তাইলে তুমি প্রবলেম গুলো সলভ করো, কালকে আবার রাত 10টায় ক্লাস নেবো, ঠিক আছে? ওকে। ওকে ভাইয়া। ওকে তাইলে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।